আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। জবস্টেক বিডির ওয়েব ডিজাইনিং কোর্সের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শফিউল আলম তুহিন। বন্ধুরা, অনলাইনে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠনের সহায়ক এবং প্রয়োজনীয় সব ধরনের ভিডিও টিউটোরিয়াল পাওয়ার জন্য চোখ রাখুন জবস্টেক বিডি ইউটিউব চ্যানেলে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সব ধরনের আপডেটেড নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন। আর অবশ্যই লাইক শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। তো বন্ধুরা, গত ক্লাসে আমরা HTML পার্ট শেষ করে আমরা HTML বেসিক লেআউট ডিজাইন করেছিলাম। তো এই লেআউটটা ছিল এই রকম। তো এখানে আমরা হালকা CSS এর ব্যবহার করেছিলাম। আমরা এর আগে HTML এর কাজ করার সময় HTML এর অনেক ট্যাগ দেখানোর সময় আমাদের প্রয়োজন মতো আমরা হালকা CSS এর ব্যবহার করেছিলাম। তো সেই CSS এর ব্যবহারের ধারাবাহিকতায় আমরা এই HTML যে বেসিক লেআউট ডিজাইনের সময় আমরা CSS এর কিছু ব্যবহার করেছিলাম। তো আমরা HTML পার্ট শেষ করে আমরা এখন ফর্মালি CSS পার্টে ঢুকে পড়েছি। তো আমরা এখন CSS আরো ভালো করে শিখবো, আরো গভীরভাবে শিখবো। তো আজকে নবম ক্লাসে আমরা আজকে কি শিখবো? ইন্ট্রোডাকশন টু CSS। এটা আমরা আগে জানি। CSS সিনট্যাক্স, CSS সিলেক্টর, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল, এগুলো আমরা জানি। আমরা যেটা ভালোভাবে শিখবো হচ্ছে মার্জিন এবং প্যাডিং, যেটা গুরুত্বপূর্ণ। এই মার্জিন প্যাডিং এই কনসেপ্ট দুটা খুবই গুরুত্বপূর্ণ। এই দুটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু পরবর্তীতে অনেক ঝামেলা করবে না। তো এই জন্য এই দুটা কনসেপ্ট আজকে আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো ভালোভাবে বোঝানোর জন্য। আর CSS ইউনিট নিয়ে একটু আলোচনা করব। তো আমরা একটু রিকল করি, আমরা CSS এর যে বিষয়গুলো আমরা শিখেছি সেগুলা সহ আমরা নতুন দুটো জিনিস শিখবো। তো যেগুলো আমরা শিখেছিলাম আমরা রিকল করি। তো CSS এর মূলরূপ যে ক্যাসকেডিং স্টাইল, সেটা আমরা জানি। তো CSS এর কাজ কি, এই তার নামের মধ্য দিয়ে কিছুটা আমরা আন্দাজ করতে পারি যে কাজ হচ্ছে স্টাইল করা। অর্থাৎ HTML এর কাজ হচ্ছে নকশা করা, আর CSS এর কাজ হচ্ছে এই নকশাকে সুন্দর করে স্টাইল করে বাস্তবে রূপদান করা। অর্থাৎ ওয়েবসাইটের মার্কআপটা করা হয় HTML দিয়ে, আর ওয়েবসাইটটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয় CSS দিয়ে। তো CSS মাধ্যমে যে ওয়েবসাইটের কোন কন্টেন্ট কোন জায়গায় কিভাবে প্রদর্শিত হবে এটা CSS দ্বারা নির্ধারণ করা হয়। তো আমরা এতটুকুই জানি, এর চেয়ে বেশি জানার প্রয়োজন নাই। আর যদি জানতে চান আমরা গুগলে সার্চ করে অনেক বিষয় জানতে পারবেন। হিস্ট্রি কিভাবে অ্যাপসের হয়েছে না হয়েছে এগুলো আমরা জানতে পারবেন গুগল। তো আমরা এখন দেখবো CSS এর গঠন। যদিও আমরা জানি CSS এর গঠনটা হচ্ছে এরকম, যে সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু। এটা কিরকম আমরা একটু দেখি। যে এখন যেমন ধরুন যে আমি এইখানে বডিতে কালার দেওয়া হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে এক ধরনের। তারপর এই প্যারাগ্রাফ যে ট্যাগ আছে, এই প্যারাগ্রাফ ট্যাগের কে একে আবার কালার দেওয়া হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে একরকম, অর্থাৎ লাল। হ্যাঁ, তো এই তো আমরা স্টাইলিংটা করছি। এটা কিভাবে করছি একটু দেখেন। আমরা style.css একটু যদি দেখি, যে বডিকে আমরা টার্গেট করছি করে, তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, তারপর আমরা এখানে কিছু ডিক্লারেশন লিখেছি।
তো ডিক্লারেশন দুটো পার্ট, একটা হচ্ছে প্রপার্টি আর একটা হচ্ছে ভ্যালু। তো বডি হচ্ছে এখানে সিলেক্টর, অর্থাৎ সিলেক্টর ব্যবহার করা হয় আপনি কোন এলিমেন্টকে আপনি স্টাইল দেবেন এটা নির্ধারণ করার জন্য, সিলেক্টর ব্যবহার করা হয়। অর্থাৎ আপনি যদি বডিকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান তাহলে বডিকে সিলেক্ট করতে হবে, এই বডিটা হচ্ছে এখানে সিলেক্টর। আর তারপরে থাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকে হচ্ছে ডিক্লারেশন একটা মানে এক পাশে থাকে প্রপার্টি, তারপর কোলন দিয়ে ডান পাশে থাকে ভ্যালু, তারপর সেমিকোলন দিয়ে একটা ডিক্লারেশন শেষ। পরবর্তীতে আরো ডিক্লারেশন থাকতে পারে, একাধিক ডিক্লারেশন থাকতে পারে, কোনো সিএসএস এর মধ্যে একাধিক ডিক্লারেশন থাকতে পারে। তো এখন আমরা এই যে পি ট্যাগকে আমরা যদি এই যে স্টাইলটা দিলাম আমরা এটা কিভাবে দিলাম, পি ট্যাগকে আমরা সিলেক্ট করছি, তারপর তার প্রপার্টি আর কোলন দিয়ে, তারপর ভ্যালু, তারপর সেমিকোলন দিয়ে শেষ। এই যে এখানে হচ্ছে পি হচ্ছে সিলেক্টর, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে প্রপার্টি আর রেড হচ্ছে ভ্যালু। তো এটা হচ্ছে সিএসএস এর সিনট্যাক্স। তো সিলেক্টরও আমরা জেনে গেছি ইতিমধ্যেই যে সিলেক্টর হচ্ছে যা কোনো মানে এইচটিএমএল এর কোন এলিমেন্টকে আমরা স্টাইল দিতে চাই সেটা নির্ধারণ করার জন্য সিলেক্টরকে ব্যবহার করা হয়। যেমন আমি বডিতে আমি এক ধরনের ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, যেমন আমরা এখানে টিল কালার দিয়েছি, টিল। তো এই জন্য বডিকে টার্গেট করা হয়েছে এবং বডিকে টার্গেট করার পরে বডিকে সিলেক্ট করা যায়, এটা হচ্ছে সিলেক্টর। এই পির ক্ষেত্রে একই রকম, পি কে আমরা টার্গেট করে স্টাইল দিয়েছি, এই জন্য পি হচ্ছে সিলেক্টর। তো আমরা সিনট্যাক্স এবং সিলেক্টর আমরা আগে জেনেছি এবং আজকে একটু রিকল করলাম। হ্যাঁ, তারপর ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস এগুলো আমরা আগে জেনেছি। তো আজকে একটু রিকল করে নেই। ধরুন যে আমি এটাকে বাদ দিয়ে দিলাম, পি এখানে স্টাইলটা অফ করে দিলাম। হ্যাঁ, দেখুন যে এখানে আর স্টাইলটা নাই, পির স্টাইলটা চলে গেছে। তো পি কে আমরা এখন বিভিন্নভাবে স্টাইল দেবো। প্রথম স্টাইল দেওয়া যায় স্টাইল ট্যাগের মাধ্যমে, যেটা আমরা জানি ইনলাইন সিএসএস বলে এটাকে। তো কালার যে দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার রেড, ফন্ট সাইজ 50 পিক্সেল দিলাম। দেখুন আগের স্টাইলে চলে আসছে, আমরা এভাবে স্টাইল দিতে পারি পিকে। এটা হচ্ছে ইনলাইন সিএসএস, অর্থাৎ এইচটিএমএল ট্যাগের সাথে একই লাইনে লেখা হয়। এটা হচ্ছে এই জন্য বলা হচ্ছে ইনলাইন সিএসএস। আবার এটাকে বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে আমি হেড ট্যাগের মধ্যে স্টাইল ট্যাগ নামে একটা ট্যাগ নিয়ে তার মধ্যে যদি আমরা পি সিলেক্ট করলাম, সিলেক্টর সিলেক্ট করার পর সেভ দিলাম। দেখুন ঠিক একই রকম কাজ করতেছে। এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। এই হেড ট্যাগের মধ্যে স্টাইল ট্যাগ নিয়ে তার মধ্যে যে স্টাইল দেওয়া হয় এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। আর একই লাইনে যেটা লেখা হয় সেটা ইনলাইন সিএসএস। এবং এইচটিএমএল ডকুমেন্টের বাইরে কোনো একটা এক্সটার্নাল ফাইল নিয়ে সেখানে স্টাইল দিলে সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। যেমন এই ফাইলটা কিন্তু এইচটিএমএল ডকুমেন্টের নাই, এইচটিএমএল ডকুমেন্টের বাইরে, কিন্তু এই লিঙ্ক ট্যাগের মাধ্যমে এই ফাইলটাকে যুক্ত করে দেওয়া হয়েছে। এই জন্য এখানে স্টাইলটা এই এইচটিএমএল ডকুমেন্টের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তো এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। আমরা এক্সটার্নাল সিএসএস ব্যবহার করব এবং বড় প্রযোজন করব, আমরা সবসময় এক্সটার্নাল সিএসএস ব্যবহার করব।
বিশেষ প্রয়োজনে আমরা এই ইন্টারনাল এবং ইনলাইন সিএসএস ব্যবহার করব। তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে মার্জিন প্যাডিং, সেটা আমরা দেখব। তো মার্জিন প্যাডিং বলতে কি বুঝি আমরা? মার্জিন এবং প্যাডিং, মার্জিনটা হচ্ছে যে কোনো এলিমেন্টের বাইরে, এলিমেন্টের যে কন্টেন্ট থাকে সে কন্টেন্টের বাইরে যদি কোনো স্পেস তৈরি করার প্রয়োজন হয় সেটা হচ্ছে মার্জিন। আর ভেতর থেকে কোনো এলিমেন্টের কন্টেন্টের ভেতর থেকে যদি স্পেস তৈরি করা হয় সেটা হচ্ছে প্যাডিং। এটা যতই আমি বলি এটা না দেখানো পর্যন্ত বুঝবেন না। যেমন ধরেন যে এটাকে অ্যাক্টিভ করলাম, তো দেখি ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক আছে। তো এখন উইন্ডোটা ছোট করে নেই, আচ্ছা দেখার সুবিধার্থে। এখন মার্জিন দেখবো আমরা, মার্জিন কিভাবে কাজ করে। ধরুন আমি এখানে পি কে একটা মার্জিন দিচ্ছি, আমি উপরে এবং চারপাশে একটা স্পেস তৈরি করতে চাই। মার্জিন এবং প্যাডিং এটা কিন্তু চারপাশেই ব্যবহার হয়, চারপাশে স্পেস তৈরি করা যায়, উপরে, বামে, ডানে এবং নিচে, চারপাশেই এটা তৈরি করা হয়। স্পেসটা তৈরি করার কাজে মার্জিন ব্যবহার করা হয়। ধরুন যে আমি মার্জিন দিলাম, মার্জিন দিলাম আমি 10 পিক্সেল। সেভ দিলাম। দেখুন এখানে কিন্তু আগে কিন্তু লেগেছিল, আগে কিন্তু একেবারে গায়ে গায়ে লেগেছিল, এখন কিন্তু চারপাশে একটা স্পেস তৈরি হয়েছে, নিচেও একটা স্পেস তৈরি হয়েছে, নিচে স্পেস তৈরি হয়েছে কিনা এটা বুঝতে চাইলে আরেকটা পি ট্যাগ নেন, আরেকটা পি ট্যাগ নেন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন এই যে দেখুন নিচে যে স্পেস তৈরি হয়েছে এটা প্রমাণ দুটা আলাদা হয়ে গেছে। তো এটাকে যদি আরো বাড়াই, আমি 20 পিক্সেল করলাম, 20 পিক্সেল। দেখুন আরো বেড়েছে, চারদিকে স্পেসটা আরো বেড়েছে। এটা হচ্ছে মার্জিন। তো মার্জিন চারপাশেই হয়। তো এখন আপনি শুধু মার্জিনে যদি একটা ভ্যালু ব্যবহার করা হয় তাহলে এটা এই চারদিকে একই ভ্যালু কাজ করে। যেমন ধরেন যে উপরে 20, বামে 20, ডানে 20, নিচে 20। কিন্তু যদি দুটা প্রপার্টি ব্যবহার করি, 20 পিক্সেল আর ধরলাম যে আমি 10 পিক্সেল, তাহলে কিভাবে কাজ করে দেখি। এবার দেখেন 20 পিক্সেলটা হচ্ছে উপর এবং নিচ, যখন দুটো ভ্যালু ব্যবহার হবে, উপর এবং নিচ, উপর এবং নিচ। আর 10 পিক্সেল হচ্ছে ডানে বামে। দেখেন উপরে জায়গাটা, উপরে এবং নিচের জায়গাটা একটু বেশি, ডানে বামে কিন্তু একটু কম। এই দুটা হচ্ছে ডানে বামে হচ্ছে 10 পিক্সেল আর উপর নিচে হচ্ছে 20 পিক্সেল। আচ্ছা, তো এখন যদি এরকম হয়, আপনি চারটাতে 4 রকম ভাবে, যে এখানে উপরে 20, আচ্ছা উপরে 20, ডানে 15, হ্যাঁ ধরুন যে ডানে 15, নিচে 10, নিচে 10 পিক্সেল আর বামে 5 পিক্সেল। এটা এভাবে কাজ করে যে চারটা, তো যদি চারটে ভ্যালু থাকে, প্রথমটা কাজ করবে হচ্ছে মানে ঘড়ির কাঁটার, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে করে সেদিক দিয়ে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ক্লকওয়াইজ,
এটা কাজ করে মার্জিনটা মার্জিন এবং প্যাডিং দুটাই কাজ করে হচ্ছে ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা যেদিকে করে সেই দিক থেকেই কাজ করে। মার্জিন এবং প্যাডিং দুটা প্রপার্টি ক্লকওয়াইজ কাজ করে। অর্থাৎ এখানে প্রথমটা হচ্ছে প্রথম যে মার্জিন এবং প্যাডিং এর প্রথম যে মান থাকবে, প্রথম যে ভ্যালু থাকবে সেটা হচ্ছে উপরের জন্য কাজ করবে, তারপরেরটা হচ্ছে ডানে কাজ করবে, তারপরটা হচ্ছে ডান। অর্থাৎ 15 পিক্সেল হচ্ছে ডানে কাজ করছে, 10 পিক্সেল হচ্ছে নিচে কাজ করছে, 10 পিক্সেল কাজ করছে নিচে, আর 5 পিক্সেল কাজ করছে বামে। অর্থাৎ উপর, ডান, নিচ, বাম এইভাবে কাজ করে। আশা করি বুঝতে পারছেন। এখন প্যাডিং এর ব্যাপারটা দেখি। প্যাডিং এর যে ব্যাপারটা, প্যাডিং হচ্ছে একটা বিষয় খেয়াল করুন, মার্জিন কিন্তু এই কন্টেন্টের বাইরে কাজ করবে। কন্টেন্ট মানে বলতে যে আমার যে ব্যাকগ্রাউন্ডের বাইরে কাজ করছে, কিন্তু হ্যাঁ ব্যাকগ্রাউন্ডের বাইরে কাজ করছে, এটা হচ্ছে মার্জিন। এবার দেখেন যে প্যাডিং কিভাবে কাজ করে। ধরুন যে আমি প্যাডিং দিলাম 10 পিক্সেল, দেখেন এটা কিন্তু ভেতর থেকে কাজ করলো, ভেতর থেকে স্পেস চারদিকে সরাই গেল। 10 পিক্সেল মানে চারদিকেই, উপরে 10, ডানে 10, নিচে 10, বামে 10 ধরনের কাজ করছে। এখানে যদি আপনি 20 পিক্সেল দেন তাহলে কিভাবে কাজ করে দেখেন, চারপাশে কিন্তু কাজ করছে, চারপাশে কাজ করছে। তো উপরে এই যখন প্যাডিং মার্জিনের মতোই, যখন প্যাডিং এর যে মান যখন একটা কাজ করে, ভ্যালু যখন একটা কাজ করে, তখন চারপাশে একই মান, উপর নিচ ডানে বামে সবগুলোর জন্য 20 কাজ করে। যখন দুটা মান কাজ করে, প্রথমটা কাজ করে উপর নিচের জন্য, প্রথমটা কাজ করতে 20 পিক্সেল হচ্ছে উপর নিচের জন্য, ভেতরে এই এখান থেকে কাজ করতেছে। দেখুন বিষয় খেয়াল করুন, এখানে প্যাডিংটা কাজ করতেছে, দেখেন দেখাই আপনাদের, প্যাডিংটা কাজ করতেছে এই পর্যন্ত। এটা হচ্ছে আচ্ছা 30 পিক্সেল দেখাচ্ছে। এখানে কিছু ডিফল্ট মার্জিন প্যাডিং থাকে, সেটা বোঝানোর জন্য যদি আমি এখানে আগে থেকেই মার্জিন প্যাডিং 0 করে নিতে হয় এই জন্য। হ্যাঁ, তো এখানে এখন জিনিসটা দেখে নেই একটু, যে উপর থেকে ও এই প্যাডিংটা কাজ করছে ভেতর থেকে। দেখুন এই যে ভেতরে, এই ব্যাকগ্রাউন্ডের ভেতরে, এই ব্যাকগ্রাউন্ডের ভেতরে কাজ করছে করে প্যাডিং, আর ব্যাকগ্রাউন্ডের বাইরে কাজ করে মার্জিন। তো প্যাডিং এর মান যখন দুটো হয়, ভ্যালু যখন দুটো হয়, তখন উপর নিচ কাজ করে, প্রথমটা কাজ করে উপর নিচের জন্য, অর্থাৎ উপরে 20, নিচেও 20, আর পরেরটা কাজ করে ডানে বামের জন্য, ডানেও 20, ডানেও 10, বামেও 10 এবার কাজ। আর যখন চারটা কাজ করে, ধরুন যে এটা 15 মার্জিনের মতোই, 15, আচ্ছা একই, যখন সেভ অল, দেখেন ঠিক একই রকম, উপরে 20, ডানে 15, নিচে 10, বামে 5 এইভাবে কাজ করে। এখন একটা বিষয় সেটা হচ্ছে, যদি 3টা কাজ করে তাহলে কি হবে? যদি 3টা থাকে মান, সেই ক্ষেত্রে প্রথমটা আর পরেরটা উপর নিচে, অর্থাৎ 20 হচ্ছে উপরে, 10 হচ্ছে নিচে, আর 15 হচ্ছে ডানে বামে। আবার খেয়াল করুন, প্রথমটা হচ্ছে যখন 3টা ভ্যালু থাকবে, প্যাডিং এবং মার্জিনের ভ্যালু যখন 3টা থাকবে,
তখন প্রথমটা কাজ করবে উপরের জন্য, আর লাস্টটা কাজ করবে, প্রথমটা উপরের জন্য, শেষেরটা নিচের জন্য, আর 15 মাঝখানে যেটা থাকবে সেটা ডাইনামিকের জন্য। এটা হচ্ছে মার্জিন এবং প্যাডিং ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে প্রযোজ্য। তো আশা করছি যে আপনারা মার্জিন প্যাডিং বুঝতে পারছেন, ক্লিয়ার হয়েছেন, ক্লিয়ার হওয়ার কথা। তো এরপরও ক্লিয়ার না হলে আরো দেখে নেবেন, যেমন ধরুন যে এই বিভিন্ন ওয়েবসাইট আছে, গুগল করলে আপনারা জানতে পারবেন। একটু প্র্যাকটিস করলেই, যত প্র্যাকটিস করবেন তত আপনার যেটা ক্লিয়ার হবেন। আমার মনে হয় বোঝার কথা। যাই হোক, তাহলে মার্জিন প্যাডিং শেষ হয়ে গেল। তাহলে এখন আমরা ইউনিটটা নিয়ে কাজ করব। ইউনিটটা কি? এখানে আমরা যে পিক্সেলটা ব্যবহার করলাম এটা কিন্তু ইউনিট, তো ইউনিট দুই ধরনের হয়, এটা হচ্ছে অ্যাবসলিউট ইউনিট আর এটা হচ্ছে রিলেটিভ ইউনিট। তো অ্যাবসলিউট ইউনিট যেগুলো সেটা হচ্ছে ফিক্সড, যেমন ধরুন যে এই যে 20 পিক্সেল ফিক্সড করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে ফিক্সড, এটা কোনো চেঞ্জ হয় না। এটা আপনি যখন চেঞ্জ করবেন তখন হবে, কিন্তু যখন আপনি মান যখন অ্যাসাইন করতেছেন তখন কিন্তু এটা ফিক্সড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অ্যাবসলিউট ইউনিট, নির্দিষ্ট মান রয়েছে এটার। কিন্তু রিলেটিভ ইউনিটটা কিন্তু ফিক্সড না। এটা প্যারেন্ট এলিমেন্ট গুলোর যে ফিক্সড ইউনিট থাকে সেগুলোর উপর নির্ভর করে এই ইউনিটগুলো, এগুলো হচ্ছে রিলেটিভ ইউনিট। তো আমরা একটু দেখে নেই যে কোনগুলো অ্যাবসলিউট ইউনিট, কোনগুলো রিলেটিভ ইউনিট। তো অ্যাবসলিউট ইউনিটগুলোর মধ্যে সেন্টিমিটার, মিটার, মিলিমিটার, পিক্সেল, পিটি, পিসি। আর রিলেটিভ ইউনিটগুলোর মধ্যে হচ্ছে ইএম, র্যাম, পার্সেন্টেজ, ভিএইচ, ভিডব্লিউ, ভিমিন, ভিম্যাক্স। তো অ্যাবসলিউট ইউনিটগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় হচ্ছে পিক্সেল, অন্যগুলো ব্যবহার হয় না বললেই চলে, হয় না। আর রিলেটিভ ইউনিটগুলোর মধ্যে ব্যবহৃত হয়, খুব বেশি ব্যবহৃত হয় ইএম, র্যাম এবং পার্সেন্টেজ। তবে ওয়েবসাইট রেসপন্সিভ করার ক্ষেত্রে এই রিলেটিভ ইউনিটের একটা ভূমিকা রয়েছে, সেটা আমরা পরবর্তীতে দেখব। বিভিন্ন ধরনের রেসপন্সিভ করার জন্য বিভিন্ন ধরনের লেআউট তৈরি করতে হয়, ফ্লুইড, লিকুইড, এগুলো তৈরিতে এই রিলেটিভ ইউনিটগুলো ব্যবহৃত হয়। এদের একটা ভূমিকা রয়েছে, সেগুলো আমরা এই রেসপন্সিভ ওয়েব ডিজাইন যখন শিখবো তখন আমরা শিখবো। তো যা বলছিলাম সেটা হচ্ছে রিলেটিভ ইউনিটগুলো হচ্ছে ওই ইউনিট যেগুলো হচ্ছে এই রিলেটিভ ইউনিটগুলো যে প্যারেন্ট এলিমেন্টের যে ফিক্সড যে ইউনিট থাকে সেটা অনুযায়ী নির্ধারিত হয়েছে এই রিলেটিভ ইউনিটগুলো। সেটা কিভাবে চলুন আমরা দেখে নিই। আচ্ছা, তার আগে দেখে নেই যে ইএমটা কাজ করছে রিলেটেড টু ইমিডিয়েট প্যারেন্ট এলিমেন্ট, পার্সেন্টেজ ঠিক একই রকম। আর র্যামটা কাজ করা হচ্ছে রুট এলিমেন্ট। সেটা কিভাবে কাজ করে আমরা দেখে নেব। এর আগে আমাদের একটু জেনে নেওয়া দরকার যে প্যারেন্ট এলিমেন্ট এবং চাইল্ড এলিমেন্ট গুলো নিয়ে একটু জানা দরকার। ধরুন যে এখানে হেডার নামে একটা ট্যাগ নিলাম, সেই ট্যাগের মধ্যে আমরা পি ট্যাগ নিলাম। এখানে কিন্তু হেডারের মধ্যে পি ট্যাগ, তাহলে হেডার হচ্ছে প্যারেন্ট এলিমেন্ট, পিটা হচ্ছে চাইল্ড এলিমেন্ট। এটা একটু বুঝতে হবে ভালো করে। হ্যাঁ, হেডার হচ্ছে চাইল্ড এলিমেন্ট, প্যারেন্ট এলিমেন্ট, পি হচ্ছে চাইল্ড এলিমেন্ট। তো এই ইউনিটগুলো কিভাবে কাজ করে, এই রিলেটিভ ইউনিটগুলো কাজ করে যে এই প্যারেন্ট এলিমেন্টে যে ইউনিট থাকে, ফিক্সড ইউনিট থাকে, সেই ইউনিট
অনুযায়ী এই চাইল্ডের ইউনিট পরিবর্তিত হয়, অর্থাৎ চাইল্ড এলিমেন্ট সবসময় প্যারেন্ট এলিমেন্টকে ফলো করে। একটু দেখে নেই সেটা কিভাবে। আমরা প্রথমে দেখব যে রেম, রেমটা কিভাবে কাজ করে। আচ্ছা, এখানে আমরা এখন পিক্সেল আর দেব না। হ্যাঁ, এখানে পিক্সেল দেব না। তো আরেকটা বিষয় উল্লেখ করব, সেটা হচ্ছে যে ব্রাউজারের ডিফল্ট ইউনিট হচ্ছে 16 পিক্সেল। সেটা সবকিছুরই হতে পারে, ফন্ট সাইজ, তারপর হতে পারে প্যাডিং, মার্জিন, এগুলোর ডিফল্ট ইউনিট হচ্ছে 16 পিক্সেল। তো এটাকে আমরা আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবো। তো আমরা পি যে এলিমেন্ট আছে, পি এলিমেন্টের আমরা ফন্ট সাইজ গুলো একটু চেঞ্জ করবো। অ্যাবসলিউট পিক্সেল আছে, যেটা হচ্ছে অ্যাবসলিউট ইউনিট। এটাকে যদি আমরা রেম বা ইএম ব্যবহার করতে চাই, এখানে যদি ধরলাম আমি দিলাম আমি 3 রেম দিলাম। হ্যাঁ, 3 রেম দিলাম। তো এখন আমরা দেখব 3 রেম দিলাম, সেভ দিলাম, তারপর দেখেন মার্জিন প্যাডিং সব বাদ দিয়েছে, সব আগের মতো হয়ে গেছে। এখন এখানে একটু ইন্সপেক্ট করি, আমরা ইন্সপেক্ট করে একটু দেখি যে এটা কি পরিবর্তন হইলো। আচ্ছা, এখানে আমরা যখন 50 পিক্সেল ছিল সেটা আগে দেখে নিই। 50 পিক্সেল ছিল সেটা আমি দেখে নিই। আচ্ছা, ফন্ট সাইজ 50 পিক্সেল। তো এখন কম্পিউটার দেখবো। কম্পিউটারটা ফন্ট সাইজ 50 পিক্সেল। এটা কিসের? পি ট্যাগের ফন্ট সাইজ হচ্ছে 50 পিক্সেল। ওকে, ফাইন। এখন আমরা একটা জিনিস দেখবো যে এখানে আমরা আর দেবো না, রেম দেবো, 3 রেম দেবো। দিলাম ধরুন 3 রেম দিলাম, আমি সেভ দিলাম। এবার রিফ্রেশ দিল। এখন দেখুন এখানে কিন্তু 3 রেম শো করতে দিলাম, আমি 3 রেমই কাজ করতেছে। তো এখানে ফন্ট সাইজটা কাজ করতেছে 40 পিক্সেল, হ্যাঁ, 48 পিক্সেল। অর্থাৎ আমাদের ডিফল্ট যে ছিল এখানে কিন্তু প্যারেন্ট এলিমেন্ট কিন্তু বডি, এই পির এখানে পির প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে হেডারের প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে বডি। হ্যাঁ, বডির প্যারেন্ট এলিমেন্ট সবগুলোর রুট এলিমেন্ট, অর্থাৎ সবগুলোর প্যারেন্ট হচ্ছে HTML, অর্থাৎ HTML হচ্ছে রুট এলিমেন্ট। আর হচ্ছে এখানে বডি চাইল্ড হচ্ছে হেডারের চাইল্ড হচ্ছে পি। উল্টা ভাবে যদি বলি যে পির প্যারেন্ট পি হচ্ছে চাইল্ড এলিমেন্ট, পির প্যারেন্ট হচ্ছে হেডারের প্যারেন্ট হচ্ছে বডি। তো এখানে বডিতে ডিফল্ট ইউনিট হচ্ছে 16 পিক্সেল, ডিফল্ট থাকে এটা ব্রাউজারে। বডির ডিফল্ট ইউনিট হচ্ছে 16 পিক্সেল। তো এখানে যেহেতু 3 রেম ব্যবহার করা হয়েছে এবং ওই ডিফল্টটাই ধরছে 16 গুণ 3, 48 পিক্সেল। অর্থাৎ এই রেম, আমি যেটা আগে বলছিলাম, রেম যেহেতু রিলেটিভ ইউনিট, এই রিলেটিভ ইউনিটটা প্যারেন্ট এলিমেন্ট যে বডি, এই বডির যে ডিফল্ট যে ইয়েটা রয়েছে, ইউনিট রয়েছে 16 পিক্সেল, সেটার অনুপাতে বৃদ্ধি পাচ্ছে। এটা যদি বডির ফন্ট সাইজ যদি দেওয়া হয় যে 10 পিক্সেল, হ্যাঁ, দিলাম আমি।
আসছে না কেন? ও হ্যাঁ, এখানে রেমটা সবসময় কাজ করে রুট এলিমেন্টের উপর ভিত্তি করে। যেমন এখানে বডি না দিয়ে আমি যদি এখানে রুট এলিমেন্ট যে HTML আছে, HTML কে যদি আমি 10 পিক্সেল দেই, এবার আপনি খেয়াল করুন, এবার কিন্তু 30 পিক্সেল হয়ে গেছে। কারণ এখানে মানে এই 3remটা কিসের ভিত্তিতে হলো? এই HTML যে আমি 10 পিক্সেল দিছি সেটার সাথে 3 গুণ হয়ে 30 পিক্সেল হয়েছে, অর্থাৎ এটা চেঞ্জ হচ্ছে। এখানে যদি আমি 20 পিক্সেল করে দেই তাহলে কি হয়? HTML এর ফন্টটাকে 60 পিক্সেল হয়েছে। কেন? এই HTML যে রুট এলিমেন্ট আছে এটাকেই সে ফলো করতেছে। তো রেমটা সবসময় রুট এলিমেন্টকে ফলো করে। রুট এলিমেন্টকে HTML হচ্ছে রুট এলিমেন্ট। এখন রেম কিন্তু যে এর প্যারেন্ট যে আছে, প্যারেন্ট যে ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে যে এলিমেন্ট হেডার এই এটাকে ফলো করে না। যেমন ধরেন যে আমি যদি HTML রুট এলিমেন্ট দিয়ে রাখলাম আর এখানে হেডারকে দিয়ে রাখলাম ফন্ট সাইজ দিয়ে রাখলাম যে 10 পিক্সেল। এটা কিন্তু HTML টাই কাজ করতেছে, কারণ হেডার কাজ করতেছে না। কারণ হচ্ছে রেম সব সময় রুট এলিমেন্ট HTML কে ফলো করে, অর্থাৎ ইমিডিয়েট প্যারেন্টকে ফলো করে না। এখন EM আর পার্সেন্টেজ কি করে দেখেন। এখন যদি এখানে যদি EM করা হয়, EM দেওয়া হয় তাহলে কি হতে পারে দেখি। তাহলে কিন্তু 30 কাজ করতেছে, কারণ হচ্ছে ইমিডিয়েট এই EMটা ইমিডিয়েট প্যারেন্টকে ফলো করে, ইমিডিয়েট প্যারেন্ট এলিমেন্টকে ফলো করে। ইমিডিয়েট পির ইমিডিয়েট প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে হেডার। তো হেডার আমি ফন্ট সাইজ ফিক্স করে দিয়েছি 10 পিক্সেল। সে 10 পিক্সেলের 3 গুণ হচ্ছে 30 পিক্সেল সে এখানে শো করতেছে। তো EM এবং পার্সেন্টেজও কিন্তু এইভাবেই কাজ করে, পার্সেন্টেজ EM এর মধ্যে কাজ করে। এখানে যদি আমি 100% দেই, এটা শুধুমাত্র ইমিডিয়েট প্যারেন্ট এলিমেন্টকে কাজ করে, ইমিডিয়েট প্যারেন্ট এলিমেন্টকে ফলো করে। 100% মানে হচ্ছে এই ফন্ট সাইজের এখানে হেডার যে প্যারেন্ট এলিমেন্ট আছে, এই এলিমেন্টের যে প্যারেন্ট এলিমেন্টের যে 10% পুরোটাই, অর্থাৎ পির ফন্ট সাইজ হবে 10 পিক্সেল। খেয়াল করুন, হ্যাঁ, পির ফন্ট সাইজ হয়েছে 10 পিক্সেল। এখন যদি আমি এখানে বাড়াই, যদি আমি পার্সেন্টেজ বাড়াই 150 পিক্সেল করি, এখানে 15 পিক্সেল হয়ে গেছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ EM এবং পার্সেন্টেজ এটা এই দুটা ইউনিট ফলো করে ইমিডিয়েট প্যারেন্ট এলিমেন্টকে, আর রেম যে ইমিডিয়েট ইউনিটকে ফলো করে না, এরা রুট এলিমেন্টকে ফলো করে সব সময়। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো CSS ইউনিট নিয়ে আরো অনেক আলোচনা করা সম্ভব, কিন্তু এখানে আর আলোচনা করা সম্ভব না। এটা আরো অনেক বিষয় রয়েছে, কিন্তু বেসিক যে বিষয়গুলো যে চারটা ইউনিটগুলো কাজে লাগে খুব বেশি বহুল ব্যবহৃত,
সেই 4টা ইউনিট নিয়ে কাজ করলাম। তো এই ভিএইচটা মাঝে মাঝে কাজ লাগে, ভিএইচ এবং ভিডব্লিউ এই দুটাও খুব কাজ লাগে। ভিএইচ মানে হচ্ছে ভিউ পোর্ট হাইট, আর ভিডব্লিউ হচ্ছে ভিউ পোর্ট উইথ। যেমন ধরেন যে আমি যদি 100 ভিএইচ দেই, ভিউ পোর্ট মানে কি? ভিউ পোর্ট মানে হচ্ছে যতটুকু দেখা যায়, এই এটা পুরোটাই যতটুকু দেখা যায়, মানে যতটুকু আমরা দেখতে পারি, এই পুরোটাই হচ্ছে ভিউ পোর্ট। আর এখন এই পুরোটাই যদি হাইট যদি এই কোডে নেই, তাহলে এটা হবে 100 ভিএইচ, হ্যাঁ, হাইট। আর যদি উইথ দেয়, এটা হচ্ছে 100 ভিএইচ, ভিডব্লিউ, ভিউপোর্ট উইথ 100। তো এইভাবে এই ব্যবহার করা হয়। যেমন ধরেন যে আমরা বডির হাইট যদি দেই, এখানে বডির হাইট দিলাম, বডির হাইট দিলাম আমি 80 ভিএইচ, তো এখন তো কমে যাবে, একটু ফাঁকা হয়ে যাবে এখানে, হ্যাঁ, নিচে একটু ফাঁকা হয়ে যাবে, 80 ভিএইচ দিলাম আমি। ভিএইচ দেই, স্ক্রল বার চলে আসছে। যখন আমি 100 পার হয়ে যাচ্ছে, তখন কিন্তু পার হয়ে যাচ্ছে, এটা পার হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে ভিউপোর্ট উইথ আর ভিউপোর্ট হাইট। তো এই দুটা ইউজ খুব কমই হয়। তো আমরা ইউনিটগুলোর ব্যবহার দেখলাম। তো নেক্সট ক্লাসে আমরা শিখব বক্স মডেল। এই যে আমরা মার্জিন প্যাডিং এর জন্য যে মার্জিন প্যাডিং যে শিখলাম, এটার সাথে উইথ যখন যোগ হয় তখন কি হতে পারে সেটা আমরা আলোচনা করব। বক্স মডেল, সিএসএস বক্স মডেল। সিএস মানে উইথ হাইট বলতে কি বুঝি, এক্সাক্ট উইথ এবং হাইট বলতে কি বুঝি সেটা আমরা সিএসএস বক্স মডেল দিয়ে আমরা বুঝতে পারবো। তো নেক্সট ক্লাসে আমরা সিএসএস বক্স মডেল, ফ্লোট, তারপর ডিসপ্লে প্রপার্টি, এগুলো আমরা অনেকগুলো প্রপার্টি আমরা শিখবো। নেক্সট ক্লাসে আপনাদের দেখার আমন্ত্রণ এবং আমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।